আমার স্বামী আবির আজ বিকেলে বিদেশ থেকে আসবে। 2 বছর সে প্রবাসে ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন, জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি করতে, আমি হাসপাতালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানেক সেখানে থাকবো। আবির আসার পর আমাকে সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল। আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেঁচে নাই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। পাশ থেকে আমার ননদ বলে উঠল, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে? তুমি অনামিকার মামাকে বলো যে ওকে যেন এসে নিয়ে যায়। ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমারও পছন্দ না, সব সময় বেশি বলছে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দেবে দেখো। শাশুড়িও তাল মিলিয়ে বলে ওঠেন, সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে। এখানে এসে থেকেছে কদিন, এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এসব তো আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আমার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চাই? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছে? রাজ্যের চিন্তা যেন আমার মাথায় এসে ভর করলো। নিজেকে সামলে নিয়ে দরজায় নক করতেই দুজন চুপ হয়ে গেল। ভিতর থেকে আম্মা জোরে বলে উঠলেন, কে? আম্মা, আমি চা নিয়ে এসেছিলাম, ভিতরে আসো। চা নিয়ে ভিতরে যেতেই আমার ননদ রুম থেকে বেরিয়ে এলো। আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো, তখনই তিনি আমাকে পিছন থেকে ডাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখেই বললেন, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও। অনুষ্ঠান করে একেবারে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তার জন্য সময় লাগবে একটু। আমি বাধ্য মেয়ের মতন মাথা ঝাঁকালাম। আমার দুসময়ে দুরকম কথা আমার ভিতরে ঝড় তুলেছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যিই ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতন ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছে করলেই চলে আসতাম। উনিও আমার সাথে ভালোভাবেই মিশতো, ভালোবাসতো আমাকে। কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমার যেন 10 তলা ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি অল্পতে ভেঙে গুড়িয়ে যাওয়ার মেয়ে নই, তবু নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ। আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত হবে? মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই মানুষ হয়েছি। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অত্যন্ত ভালো মানুষ। উনি ভালো, সেই জন্যই হয়তো ওনার উপর ভরসা করে বিয়েটা দিয়েছিলেন। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর আব্বা। নিজের ছেলে বিদেশে থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2বার রিং হতেই মামা কল রিসিভ করলেন। আমি জোরে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন। চারপাশে মানুষজনদের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়ে বলে উঠলেন, কেমন আছিস রে মা? জামাই বাবার কি খবর? কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দেবে হয়তো। আজ আসতে বললে তুমি একদম আসবে না। কেন, কিছু হয়েছে? মামা, আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছেন না। তোর শাশুড়ি? আমার বিশ্বাস হচ্ছে না অনু। তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি কিছু করেছিস? ভুল করলে মাপ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতন ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছুই করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি। একটু আগেই আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন। আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন। মামা, আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না। তুই একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে। এখন? হ্যাঁ। নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে না। আমিও এটা নিয়ে কিছু বলি না। এ জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক।
তবে সেটাও আমার ভাগ্যে টিকবে কিনা সেটা নিয়ে সন্দিহান। আমার রুমের দরজায় গিয়ে নক করতেই তিনি ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ভিতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন। আমাকে দেখেই ডেকে বসতে বললেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে, যে যা বলছে তাই শুনছি। তবুও কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না? আমার সামনেই বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশ থেকে দুটো শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখানে একটা শাড়ি, একটা 3 পিস আছে। আম্মা, আজই যেতে হবে আমায়? মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখিও নি কখনো। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব, তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য মেয়ের মতন মাথা নাড়ালাম। আমি সর্বদাই শান্তশিষ্ট মেয়ে, ঝামেলা আমার কোনো কালেই পছন্দ না। জোর জবরদস্তিতেও আমি নেই। আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না। যাও, রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আমার কথায় রুম থেকে বাহিরে চলে আসলাম। বের হতেই দেখি 5-6 জন লোক বড় বড় ডালা করে সবজি, মাছ, মাংস নিয়ে এসছেন। আম্মা বাহিরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে ছাড়া সবাই এই বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করে আমাকে? নিজের রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম ঠিকই, কিন্তু মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম মামা আসবে না। সবাইকে দেখাতেই ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমিও সেখানেই দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিচ্ছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়াই বড় সড়ো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুমা, মামার গলা শুনে পিছন ফিরে তাকাতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতন কষ্টগুলো যেন সব কিছু ভেঙে চুরে বাহিরে আসতে চাইছে। মামাকে এতবার নিষেধ করার পরও মামা কি আমাকে নিতে এলো? মামা চায় না আমি সংসার করি? আমি দুঃখ ভারাক্রান্ত মনে মামার সামনে আসলাম। মামা হেসে মিষ্টির প্যাকেটটা দিয়ে বলল, তোর শাশুড়ি কোথায় রে মা, দেখছি না যে? আমি আম্মার ঘর দেখিয়ে বললাম, আম্মা ঘরেই আছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে বলেন, জামা রেডি হ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ পড়ে আছে। মামা, আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম, তাও কেন আসতে? আমাকে তুমি ভালোবাসো না? তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে গো? এভাবে কেন বলছিস মা? তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না। উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক, জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে। আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না? অবশ্যই রাখিস। তোর শাশুড়ি গুরুজন, এ বাড়িতে তার কথাই শেষ কথা। তিনি আশা করছি ভুল কিছু করবেন না। আম্মাকে একদম ভালো লাগছে না আমার। তার মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো? এখন এসব বাদ দে, যা রেডি হয়ে নে, আমি আসছি আপার কাছ থেকে। মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মা রুমে চলে গেলেন। আবিরকে কল দেওয়ারও সুযোগ নেই। এখানে এসে নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার সব কিছু অসহ্য লাগছে। ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো। খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম। আমার মামার সাথে আমার ননদ ভালো আসর জমিয়েছিলেন। আমাকে দেখেই যেন সবার মুখের হাসি উবে গেল। আম্মা কঠোরভাবে বললেন, এখনো এদিক সেদিক কি করছো? তোমাকে তো রেডি হতে বলা হয়েছে। মামাও পাশ থেকে বলে উঠলেন, তোকে তো আমি তৈরি হতে বললাম মা, দেরি করিস না, যা মা যা। মামাকে আজ খুব অচেনা লাগছে। সবকিছু কেমন যেন অচেনা লাগছে। কিছুটা বিরসভাবেই বললাম, আম্মা, আপনার ছেলে আসার পরই না হয় যাই, উনি আমাকে বাড়িতে রেখে আসবেন। আমি তো ওনাকে কখনো ফোনে ছাড়া আর কখনো দেখিনি। আপনারা সবাই এখানে আনন্দ করবেন আর আমি। আমার কথা শেষ করতে না দিয়ে আমার ননদ বলে উঠল, শোনো,
আমরা কেউ আমার আম্মার মুখের ওপর কিছু বলি না, ভাইয়াও বলে না আর আমিও না। আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে। নিশিতার এমন কথায় আমার শাশুড়ি তাকে বললেন, নিশিতা যাও, চা এনে তোমার মামাকে দাও। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল। আম্মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছো, আমার ছেলেকে না দেখেই বিয়ে করেছো। আমার ছেলে কেমন সেটাও জানতে না, এত কিছু করতে যেহেতু পেরেছো, আজ মামার বাড়িও যেতে পারবে। এটা এমন কঠিন কোনো কাজ না অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। হয়তো এরপর আর কিছু বলা হলে আমাকে নোংরা কিছু ট্যাগ লাগিয়েও দেয়া হতে পারে। আমি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে আম্মাকে বললাম, ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই, সেহেতু আমি যাচ্ছি। আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, বাবাও বিয়ে করে আমাকে পর করেছে, মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে। আপনারা প্লিজ আমার হয়েই থেকে যাবেন, আমার শুধু একটু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে। তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাইরে নিয়ে আসতেই আম্মা রুম থেকে সবাই বেরিয়ে এলো। রান্নাঘরের ওখানে থাকা মহিলাগুলো কেমন যেন হাসছে। হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা করে উঠছে। আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল। আমাকে হাসি মুখে বলে বাড়ির বাইরে গাড়ি ঠিক করতে চলে গেলেন। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপ্টে আছে। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে উঠে পুরো বাড়িটাই একবার চোখ বুলিয়ে নিলাম। এই বাড়িতে কি আমার আর আশা হবে? গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা নিজেই একা একা অনর্গল এটা ওটা বলে গেলেন। আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হুঁ করলাম। বাড়ির প্রায় কাছাকাছি এসে মামা বলল, শোন মা, নিজের সাথে যাই হয়ে যাক কখনো মন খারাপ করবি না। খারাপ কিছু হলেও সেটাই ভালো কিছু আছে নাকি সেটা দেখবি। আমি বাহিরের দিকে তাকিয়েই বলে উঠলাম, মামা, আজ আমার বাড়ি ছেড়ে আসায় কোন ভালোটা হলো বলতে পারো? মামা আমার দিকে তাকিয়ে নিম্নস্বরে বললেন, তুই কাঁদছিস? না তো, তোর চোখে পানি। তাহলে হয়তো মন ভেঙেছে। সংসার ভাঙতে কতটুকু দেরি সেটা বুঝতে পারছি না। আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধহয় আর হলো না। আমি শান্তশিষ্ট মেনে নেওয়ার মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে? একটুও বাঁধলো না তোমাদের? মা মরা মেয়েকে কিভাবে এত বাজেভাবে ঠকালে মামা? আমার মা বেঁচে থাকলে হয়তো সব কিছু এত খারাপ হতো না। সবার নাকি কেউ না থাকলেও মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মাই সবার আগে আমায় ছেড়ে চলে গেল। অন্যরা আর থাকবে কেন? মামা আমার কথায় আর কিছু বলল না। তার মনে কি কিছু নাড়া দিল? বুঝতেই পারলাম না ঠিক। মামা আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাহিরে তাকালো। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো আর মামার নেই। চোখের পানি মুছে মামাকে আবারও বললাম, নিজের বরকে দেখার আগেই আমার সংসার ভেঙে গেল, তাই না মামা? মামা এবারও আমার দিকে তাকালেন না। বাহিরে তাকেই বলে উঠলেন, তুই তো সবরকারী, এখন কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা এবার আঁতকে উঠলেন। আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বললেন, অনু, ধৈর্য ধরতে শেখো, আজে বাজে কথা বলো না। আমার তো সবই শেষ মামা, কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো? 2 বছরে বিদেশি স্বামীর সাথে সেরকম সম্পর্ক গড়তে পেরেছিস? কত বিদেশি বউরে দেখি সারাটাক্ষণ এখানে ওখানে বসে স্বামীর সাথে কথা বলে, স্বামীকে আঙুলের ইশারায় ওঠায় আর বসায়। কিন্তু তোর বেলায় আবার কত বউরা একটু সেজে গুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু তোরে তো আমি শাড়ি পরাই দেখিনি কোনোদিন। শুধু সুন্দর হইলি হয় না, স্বামীরে আটকে রাখতে উপায় জানতে হয়। মেয়েরা তার স্বামীরে অন্যদিকে তাকাতে পর্যন্ত দেয় না। আর তোর স্বামী তোকে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তো কাকে পাঠাবে? ভাঙা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি এসে ঘরে ব্যাগটা রাখতেই মামি কথাগুলো অনর্বল বলেই যাচ্ছেন। মামা শুধু পাশ থেকে বলছেন, শরীফা চুপ করো, এত কথা কইও না তো, নিজের কাজ করো। ব্যাগটা হাত থেকে নামিয়ে বললাম, মামি, কোনো পুরুষকে জোর করে নিজের করা যায় না। শুধু পুরুষ কেন, কোনো নারীকেও জোর করে নিজের করা আর অসম্ভব ব্যাপার।
সেক্ষেত্রে আমি নিজেই সেই পুরুষের সান্নিধ্য চেয়েছিলাম। নারী যেমন খুব সহজে কোনো পুরুষের হতে পারে, তেমনই সে না চাইলে কেউ তাকে নিজেরও করতে পারে না। আমি তার জন্য অপেক্ষা করব। মামি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল, মামার ঘাড়ে বসে বসে আবার খেতে এসেছিস? এতদিন তো কম জ্বালাসনি মা। আমি তো আপনাদের একটা টাকাও খরচ করিনি মামি, উল্টে আমি টাকা দিয়েছি আপনাদের। আমার মায়ের তো কম ছিল না বা কম নেই। আমি কেন কারোর ভালো ব্যবহারটুকু পাই না মামি? কি করেছি আমি আপনার? শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকেও অবহেলা পেয়ে এখানে চলে এসছিস। আবার এমনও দিন এসেছিল আমারও, যে সময়ে কথা ছিল আমি আমার স্বামীর কাছে বেশি গুরুত্ব পাবো, তখন সে তোকে নিয়ে পড়ে থেকেছে। মামা ধমকের সুরে মামিকে শাসিয়ে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকলেন। মামির কথায় যেন বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। মামির মন বিষিয়ে যাওয়ার কারণ আমার প্রতি মামার ভালোবাসা। এতিমদের হয়তো আসলেই ভালোবাসা পাওয়ার অধিকার নেই। সৎ মায়ের অবহেলা দেখে মামা এই বাড়িতে নিয়ে এসেছিলেন। আমার এখানে আসার কারণে মামি এতগুলো বছর আমাকে সহ্য করেছে। আমাকে চুপ থেকে মামি আবারও বলে উঠলেন, ভেবেছিলাম এবার বুঝি এসবের পাট চুকিয়ে শান্তিতে থাকবো, না, আবার এসে হাজির। মামির কথার উত্তরে আসলে আমার কিছুই বলার নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটাই চলে গেলাম। বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিতেই অচেনা নম্বর থেকে দুবার কল এসেছিল। ব্যালেন্স চেক করে দেখলাম সেখানে মিসড কল দেওয়ারও টাকা নেই। রিচার্জ করে নম্বরটায় কল ব্যাক করলাম। রিং হতেই ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো। ফোন রিসিভ হতেই সালাম দিলাম। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ বলে উঠল, আপনি অনামিকা বলছেন? জি বলছি, আপনি কে? আমি কুরিয়ার থেকে বলছি, আপনার নামে একটা পার্সেল এসেছে, বড় সড়ো একটা পার্সেল। ভিতরে কি আছে সেটা বলতে পারছি না, এসে ওটা নিয়ে যাবেন। আমার নামে পার্সেল, তাও আবার বড় সড়ো? বিষয়টা আমাকে উদ্গ্রীব করে তুলল। কি পাঠালো আমাকে পার্সেলটা? নিজের প্রশ্নগুলো দমিয়ে বলে উঠলাম, কোথা থেকে এসেছে ওটা? কে পাঠিয়েছে? প্রেরকের নাম লেখা আছে? ইংরাজিতে কোনো পেজের নাম লেখা, হয়তো মানুষের নাম নাই বাপু। তাড়াতাড়ি এসে নিয়ে যাও, সব দেখতে পাবা। ঠিক আছে। লোকটা উপাস থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তা বেড়ে গেল। ফোনটা রাখতেই দেখি মামি দরজার পাশে দাঁড়িয়ে। ওনার মুখটা দেখেই আমার মুখটা মলিন হয়ে গেল। এই মানুষটাকে আমি না চাওয়া সত্ত্বেও কষ্টে রেখেছি। আমি কারোর উপর জুলুম করছি। আমাকে কিছু না বলতে দেখে মামি বলে উঠলেন, বিকেল হয়ে গেছে, কটা খেয়ে উদ্ধার করলেও তো করতে পারেন। আপনার মামা এসে আবার আমার উপর চড়াও হবে। বাড়ির সব দোষ তো সবসময় আমারই হয়। মামির দিকে তাকিয়ে মিথ্যে হাসির চেষ্টা করে বললাম, আমাকে ভালোবাসা যায় না তাই না মামি? ভালোবাসা গেলে কি আর আমার মা আমাকে ছেড়ে চলে যেত? চিন্তা করবেন না, আমি না চাওয়া সত্ত্বেও যে আপনার কষ্টের কারণ হয়েছি না, এই কষ্ট আমি আর আপনাকে রাখবো না। আমি আমার জন্য একটা আলাদা বাড়ি করব। আমার একলা জীবন একাই পার করব। আমি চাই না আমার জন্য কেউ অসুখী হোক। আর কয়েকটা দিন একটু সহ্য করে নিন মামি। কথাটা তো আবেগে বলে দিলাম। আমার কি আসলে এই মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে? নিজের ওপর নিজেরই মায়া হচ্ছে। এই মানুষটার ভালোবাসা পেতে শাড়ির আঁচল ধরে পিছন পিছন ঘুরতাম। কখনো আদর করে কোলে তুলে নিত, আবার কখনো চোখেও দেখতো না। আমার কথায় মামির মুখটা যেন আর একটু কালো হয়ে গেল। আমার কথায় দমে গেলেন উনি, কি জানি। আমার দিকে চোখ রেখেই বললেন, পরে গিয়ে উদ্ধার করবেন, আপাতত খেয়ে নেন, বিকেল হয়ে গেছে। বিছানা থেকে উঠে বললাম, ভালো তো বাসের না, শত্রু ভাবেন। সেই মেয়ের খাওয়া বা না খাওয়া নিয়ে এত চিন্তা কেন আপনার? এত ভাবতে হবে না আমাকে নিয়ে। মামি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন। চেয়ার টেনে নিচে ঠেলে বসিয়ে দিলেন। নিজের একা একা খাবার প্লেটে দিয়ে বকবক করতে লাগলেন। আমি ওনার দিকে এক পলক চেয়ে রইলাম। এই মানুষটা আমাকে অনাদর করলেও হয়তো একটু হলেও এই এতিম মেয়েটার মায়ায় জড়িয়েছে। নইলে শত্রুকে কে হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয়? এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি? আমার পালক মা। কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। শুধু বড়সড় একটা পার্সেল না, একটা ট্রলি ব্যাগও নিয়ে আসতে হয়েছে ওখান থেকে। রিক্সা বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা নিজেই ট্রলি ব্যাগটা আমার রুম পর্যন্ত দিয়ে গেছে। ভাড়া মিটিয়ে রুমে এসে ফ্রেশ হয়নি। ওয়াশরুম থেকে এসে দেখি মামি এসে বিছানায় বসেছেন। আমার রুমে মামিকে দেখে কৌতূহলের স্বরে বললাম, কি মামি, আমার মায়ায় কি বেশি টানছে? চোখে হারাচ্ছেন আমাকে? মামি আমার প্রশ্নের জবাব না দিয়ে বললেন, ট্রলি ব্যাগের ভিতরে কি আছে? এটা এসেছে? হ্যাঁ, কি আছে এতে?
মনে হচ্ছে যেন বিয়ের কোণের জন্য বিয়ের জিনিসপত্র পাঠিয়েছে। বিয়ের জিনিস? আমার তো মনে হচ্ছে কারোর লাশ কয়েক টুকরো করে আমাকে পাঠানো হয়েছে নাকি। মামি আমার দিকে বিরক্তি মুখে চেয়ে বলেন, ও বাড়ি থেকে কল দিয়েছিল? আবির কথা বলেছে? আমার তো মনে হয় আমার সংসারই ভেঙেছে, আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে। সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি, এটা লক করে পাঠানো হয়েছে, আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, তাছাড়া খুলবে না। বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল। কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না, তখন ওভাবেই রেখে দিলাম। মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন, পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। মামি বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলেই আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতন হাত ধরে ফেললাম। মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরে বললাম, আমাকে দেখতে না পারার মিথ্যে অভিনয় আপনি কেন করেন মামি? আপনার অভিনয় ঠিকঠাক হয় না। আপনার এই কঠোর আচরণেই অধিকারবোধ দেখিয়ে ফেলেন, যেটা ভালোবাসা থেকে আসে। মামি আমার কোনো কথার জবাব দিল না, শুধু ছোট্ট করে বলল, ছেলে হয়ে জন্মালি না কেন? ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম, পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিয়ে দিতে হতো না। কার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না। ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলেছে বলেই মনে হচ্ছে তার হয়তো। আমি আবারও বলে উঠলাম, মেয়ে হয়ে জন্মেছি, এত বছর জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না। সুন্দর না? আপনার তো খুশি হওয়ার কথা মামি। ছেলে হলে নিজে তো জ্বালাতামই, সাথে বিয়ে করে বাচ্চা সহ জ্বালাতাম, তখন তো আরো বড় শত্রু হয়ে যেতাম। মামি এবার রাগী গলায় হুঙ্কার দিয়ে বললেন, মুখে কি মিষ্টি কথা বেরোয় না? অন্যের কথা তো ভালোই ভালো মেয়ের মতন মুখ বুজে সহ্য করিস, আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ, নিজেই দেখ। তুই আমার শত্রু হবি না তো কে হবে? ছেলে হলে এরকম করে পিছনে লাগতে আসতিস না। কেউ কেউ সম্মানের মানুষ, যাদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না মামি। আর কেউ কেউ ভালোবাসার মানুষ, যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না। আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথমবারের মতন এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম। এ যাবৎ তার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম। মানুষটা আমাকে ভালোবাসতো, সেটা টের পেতাম, কিন্তু কখনো ধরা দিত না। মামির দিকে এগিয়ে বসে বললাম, মিসেস শরীফা, আপনার হাসি সুন্দর। এই হাসি দিয়েই কি আমার মামাকে বশ করে রেখেছেন? তুই এত কষ্টেও মজা করতে পারছিস কিভাবে অনু? মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না আমার। কষ্টকে পাত্তা দিলে সে আরো বড় আকার ধারণ করবে। যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া। কারোর কপালে সংসারের সুখ নাই থাকতে পারে, অন্য ভালো কিছু তো থাকবে। সৃষ্টিকর্তা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন, শুধু আমাদের মেনে নিতে হবে। কি হলো, চুপ করে আছিস কেন? মামির কথায় ফিরে তাকালাম। বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম, এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি, বাহিরে থেকে আসছি, ঘরে ভালো লাগছে না। মামিকে রেখেই বাহিরে চলে আসলাম। চারপাশ অন্ধকার হতে শুরু করেছে, বেশ খানিকটা হয়েও গেছে। বাড়ির সামনেই সুপারি গাছ কেটে বসার জায়গা বানানো হয়েছে, সেখানে গিয়ে পা ঝুলিয়ে বসলাম। হঠাৎ পাশে মামি এসে বসলো, সেটা বুঝতে পারলাম। বাড়িতে মামি ছাড়া যে আর কেউ ছিল না, মামা রাতে বাড়ি ফিরবে। মামি ভেবে আর না তাকিয়ে রাস্তার দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কেমন আছিস অনু? গলা শুনেই যেন ছিটকে পড়লাম আমি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি আমি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে আপনি? আমার কথার সাথে সাথে সেই পুরুষও বসা থেকে উঠে দাঁড়ালো। লম্বা আর বিশাল দেহী মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি বাড়ির দিকে পিছিয়ে যেতে লাগলাম। বাড়ির দিকে দৌড় দেবো এমন সময় সে বলে উঠল, প্লিজ দাঁড়িয়ে যাও নু। আমার পা যেন এবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। নিজেকে সামলে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। পুনরায় প্রশ্ন ছুড়লাম, কে আপনি? রাতের বেলা এখানে কি করছেন? লোকটা সোজা সাপটা জবাব দিল, আমি রিহেম। রিহেম? কে রিহেম? তোর ভাই। আমার ভাই? আমার কোনো ভাই নেই। তুই মানিস আর না মানিস, আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বয়েছে। আমার মায়ের একটাই সন্তান, আর সেটা হচ্ছে আমি। তোর বাবার তো একটা সন্তান না? আমার কোনো বাবা নেই। বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না অনু।
আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি যখন এই বাড়িতে আসি তখনই মায়ের সাথে বাবাকেও শেষ করে দিয়ে এসেছি। আর আমি হয়তো আপনার চেয়ে বয়সে বড় হব, তাই আপনি করে বললেই খুশি হব। আপনার সাথে তুই করে কথা বলার মতন সম্পর্ক নেই আমার, পারবো না আমি। তুই চাইলে আমি তোকে আপা বলতে পারি, কিন্তু আপনি কখনোই বলতে পারবো না। আমার আশেপাশে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। আমার মামা মামি যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তাহলে আপনাকে আস্ত রাখবে না। হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল, আপা, আব্বা অসুস্থ, তোকে দেখতে চেয়েছে, তাই আমি আজ এখানে এসেছি। আমার কোনো বাবা নেই, আপনি আসতে পারেন। আমি নিজেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। আমার বাবা পরিচয়ের মানুষটার কথা আমি কখনোই কানে নিতে চাই না। ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে। আমি ভিতরে প্রবেশ করার পরও বাহিরের মানুষটা সেখানেই দাঁড়িয়েছিল। এটা আমার মায়ের গুণধর স্বামীর ছেলে, আমার ভাই নয়। আমার তো কেউই নেই পরিচয় দেওয়ার মতন। বাড়ির মধ্যে আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকে চিৎকার দিয়ে বলে উঠলেন, ঘরে আয়, তোর চাবি আমি খুলে ফেলেছি। এক প্রকার দৌড়ে এসে দেখি মামি সত্যি সত্যিই ওটা আনলক করেছেন। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম আমি। মামি তালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেনটা এখনো খোলেননি। আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপটে বললেন, পাসওয়ার্ড 4টে একই দেওয়া। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল। জলদি দেখ ভিতরে কি আছে। আমার চেয়ে তো দেখছি আপনিই বেশি এক্সাইটেড মামি। কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ। আমি আর দেরি না করে ব্যাগের চেনটা খুলে ফেললাম। ওপরের অংশটা সরিয়ে দিতেই আমি অবাক। মামি আবারও হাসতে হাসতে বলে উঠল, দেখেছিস, আমি বলেছিলাম না বিয়ের শপিং হয়তো। কিন্তু এসব কে দেবে মামি? জামাই হয়তো দিয়েছে। উনি দিলে এখানে আজকে কিভাবে দেবেন এগুলো? আমার মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ। অন্য কেউ? কে দেবে এত টাকার জিনিস? 2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে যাবে। শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বিয়ে আর ডিভোর্স কি হাতের মোয়া নাকি? মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কেন ভাঙছেন? ছেলের বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না। দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। উপাস থেকে শাশুড়ি ধমকের স্বরে বলে উঠলেন, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার সাথে এভাবে কথা বলবে না। আমার এতক্ষণ মনে হচ্ছে আপনাকে এত সম্মান দিয়েই আমি ভুল করেছি। আপনি সম্মানের যোগ্য নন। আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি আমার। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব আমি তোমার। বাবা মা শিক্ষা দেয়নি? ও, শিক্ষা পাবে কোথা থেকে? জন্মের পরই তো মাকে খেয়ে ফেলেছ। এতিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার তো বাবা মা ছিল। আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি আপনি এত অশিক্ষিতের মানুষের মতন কথা বলছেন কেন? এ বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা প্র্যাঙ্ক করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশা জেগেছিল সেটা ভুল। তোমাকে তো আগে থেকেই আমার পছন্দ ছিল না। আমি মানুষ চিনতে ভুল করিনি। এতদিন ভালো সাজার নাটক করেছো, এখন আসল পরিচয় বেরিয়ে এলো। আপনার আসল চেহারাও তো অনেক দিন আগেই বেরিয়ে এসেছে। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না। জোর করে অন্য কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন, দেখুন পারেন কিনা। ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। তার মানে এগুলো ও বাড়ি থেকে কেউ পাঠায়নি? মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে আমার ও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ভালো মানুষের আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছে বলতে কিচ্ছু থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয়, নিজেকে সহজলভ্য করা উচিত নয়। মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন। চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে হয়তো আজ প্রথমবারের মতন তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার হৃদস্পন্দন বেড়েছে, ভিতর থেকে কান্না ঠেলে আসতে চাইছে, বারবার বুক কেঁপে উঠছে, ফুপিয়ে উঠছি আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না মা।
মামির কথায় এবার আমার কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছিলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম, মনে হচ্ছিল একটু ভেঙে গুড়িয়ে যাই আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিই। আমি তো এতিম, আমাকে আবার কে গুছিয়ে দেবে? নিজেকে নিজেরই ঠিক রাখতে হবে হয়তো। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল। মামির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসে চোখ গাল মুছে নিলাম। চোখ মুখ মুছে মামিকে ভাঙা ভাঙা গলাতেই বললাম, মামা কোথায় মামি? দোকানে আছে। তোর শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে? তুই তো তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ, তাই ওনার কথা মেনে নিয়ে চলে এসেছিস। মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো। আমি নীরব স্বরে বললাম, আমার কথা শুনে আপনার মনে হলো মামি উনি এখনো সেই সম্মানের জায়গা ধরে রাখতে পেরেছেন? কি হয়েছে রে, কোলসা করে বলতো। কি আর বলবো মামি, নদী ভাঙনের মতন আমার সংসার ভাঙতে চলেছে। কি বলেছেন উনি? 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ আসবে। তোর মামাকে একবার ফোন কর। মামাই তো আমাকে নিয়ে এসেছে। আমি কতবার নিষেধ করেছিলাম মামাকে যেতে, বলেছিলাম মামা আমার শাশুড়ি কল দিয়ে যেতে বললে আসার প্রয়োজন নেই। মামা তবুও গিয়েছিল আমাকে আনতে। কল লাগা তুই ওনাকে। আমার আর কারোর সাথে কথা বলার রুচি হচ্ছে না মামি। মামির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম, আমি কাল সকালেই ও বাড়িতে যাব মামি। আমার সংসার আমাকেই বুঝে নিতে হবে। আমি কেন সব কিছু হারাবো? কি দোষ আমার? মামাকে কল করার প্রায় আধ ঘন্টা পরই মামা বাসায় ফিরলেন। মামি এমন করে বাসায় ফিরতে বলেছে যে মামা আর দেরি করতে পারেনি। আমি তখন দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। মামি পাশেই বসে আছেন। বাহির থেকে মামার গলা শোনা যাচ্ছে। মামি দৌড়ে গিয়ে বাড়ির গেট খুলে দিলেন। দুজনেই আমার রুমের দিকে আসছে। আমার মুখের অবস্থা দেখে এক প্রকার আঁতকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কান্না করছো কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মামি নিজেই বলে উঠলেন, অনুকে তুমি এ বাড়িতে কেন নিয়ে এসেছো? অনু নাকি তোমাকে কল দিয়ে নিষেধ করেছিল যেতে, তবুও কেন ওকে নিয়ে এসছো তুমি? মামা আমার দিকে একবার তাকিয়ে আবার মামির দিকে তাকালেন। শক্ত গলায় বললেন, তাতে তোমার কি? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো? মামিও তেজি গলায় বলে উঠলেন, আমি তো ওর ছোটবেলা থেকেই ওকে দেখতে পারি না, আজ আর নতুন কি? মামা মামিকে আর কিছু না বলে বিছানার পাশে বসলেন। নরম স্বরে আমায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কেঁদেছিস কেন? মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললাম, কি আর হবে মামা, সংসার ভাঙার আনন্দে একটু কান্না করেছি। তুই এখনো ওটা নিয়েই বসে আছিস? থাকবো না? না, থাকা উচিত না। সংসার ভাঙা এত সহজ মামা? আরে বাবা, সংসার ভাঙবে কেন? মামি এগিয়ে এসে ভুরু কুচকে বলে ওঠে, এই তুমি ওকে মিথ্যে সান্ত্বনা একদম দেবে না। তুমি ওকে ও বাড়ি থেকে নিয়ে এসছো কেন সেটা বলো। আমি মামার দিকে সোজা হয়ে বসে বললাম, আমি নিষেধ করার পরও ওখানে আজ কেন গেলে মামা? কেন আমার সংসারটা ভাঙতে তুমিও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে? মামা আমাদের দুজনের দিকে একবার করে তাকিয়ে বলল, কি হয়েছে তোদের, বলবি আমাকে? এত হাইপার হয়ে যাচ্ছিস কেন তোরা? অনুর শাশুড়ি কল করেছিল। উনি বলেছেন 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। মামির কথায় যেন মামা আকাশ থেকে পড়ল। মামির কথা শেষ হতেই তিনি চিল্লিয়ে বলে উঠলেন, কি কি বলছো তুমি? মাথা ঠিক আছে? আপা কেন বলবে? বলেছে তো, উনি বলার পরই তো তোমাকে কল দেওয়া হয়েছে। মামা কিছুক্ষণ মৌন থেকে নীরবতা ভেঙে বলল, আমি কি তবে ভুল করলাম? মিথ্যে কথা বিশ্বাস করলাম? কিন্তু উনি এমনটা কেন করলেন? আমি আর মামি যেন এবার নড়ে চড়ে বসলাম। তার মানে মামাকে মিথ্যে বলা হয়েছে? আমি আর মামি একে অপরের দিকে কিছুক্ষণ তাকালাম। মামি আমার দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে বললেন, কি বলেছিলেন উনি? মামা মামির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজেই প্রশ্ন ছুড়লেন, আমি কি তবে তোর সংসার ভাঙলাম? মামা বেশ স্পষ্টভাবেই বলেন, আমাকে ঠকানো হয়েছে। তুই ফোন রাখার পর তোর শাশুড়ি কল দিয়েছিল। প্রথমে তোর ননদ কথা বলে, তোর শাশুড়ির সাথে কথা বলতে বলল। উনি ফোন কানে নিয়ে আমাকে বলল, আবির আর তোর যেহেতু আয়োজন করে বিয়ে হয়নি, তাই তোকে সারপ্রাইজ দিতে তোকে এই বাড়িতে পাঠাবে। তোদের আবার বিয়ে দেওয়া হবে ধুমধাম করে। এত ভালো খবর শুনেই আমি তোকে নিয়ে আসতে গেছিলাম। মামি বলে উঠলেন, উনি যদি ওসবই করবেন তাহলে এখন এসব কেন করছে? আমি মামিকে ডেকে বললাম,
মামি, আমার মামাকেও ঠকানো হয়েছে, আমার সংসার ভাঙার পরিকল্পনা করা হয়েছে, আমি আর এসব সহ্য করব না, কালকেই আমি ওই বাড়িতে যাব। মামা এবার বলে ওঠে, তুই যাবি মা, তুই যাবি, আমি নিজে কাল তোকে ওখানে রেখে আসবো, তার আগে আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো। হ্যাঁ মামা, আমি আমার সংসার বুঝে নেব, কালই আমি ওখানে যাব। মামা প্রায় আধ ঘন্টা যাবৎ আমাকে আর মামিকে রুমে থাকতে বলে বাহিরে গিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলছে। এতক্ষণ সময় নিয়ে কি কথা বলছে সেটাই আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। মামি মামার এত কথা বলা দেখে বলে উঠল, আমার মনে হয় তোর আজকেই ও বাড়িতে চলে যাওয়া উচিত, বিষয়টা গরম গরম থাকতেই গিয়ে ওঠা উচিত। আজই যাব? রাত হয়ে গেছে তো। কত রাত হয়েছে? কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে। আবিরকে তোর দেখতে ইচ্ছে করছে না? 2 বছর পর স্বামী এসেছে, দেখবি না? কিন্তু মামি। কোনো কিন্তু না, তুই যা, তৈরি হয়ে নে, আমি দেখছি তোর মামাকে গিয়ে জানাই, বাইকে করে রেখে আসবে। মামির কথা শুনে মনে হলো আমার সত্যি সত্যি আজই যাওয়া উচিত। আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে যা খুশি হয়ে যেতে পারে। মামা বাহিরে গিয়ে আবার রুমে এসে মামা বললেন, তুই কি ও বাড়িতে যেতে চাচ্ছিস? মামা, আমি এখনই যেতে চাচ্ছি। এখন? মামি পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ, মেয়ে যেতে চাইছে, দিয়ে এসো। মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা, রেডি হয়ে নে। মামার নিজের রুমে চলে গেলে মামি আমার আলমারি খুলে লাল টকটকে একটা শাড়ি বের করে দিয়ে বললেন, এটা পরে যা, লাল শাড়িতে মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে। মামি আলমারি ড্রয়ার থেকে ব্লাউজের পেটিকোট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমি তোর মামার সাথে কথা বলছি, ততক্ষণে তুই তৈরি হয়ে নে। আমি মামির হাত থেকে ওগুলো নিয়ে সম্মতিসূচক মাথা নাড়লাম। মামি আমার গালে হাত দিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে গেলেন। এই মানুষটা এত পরিবর্তন কিভাবে হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। মামির কোনো ছেলে মেয়ে নেই, একদম ছিল না এমনটা না। মামা মূলত আমার দেখাশোনা করার জন্যই তাড়াতাড়ি বিয়ে করেছিলেন। প্রথম দিকে আমাকে খুব ভালোবাসলেও পরে কেন জানি না মামির মন বিষিয়ে গিয়েছিল। ভিতরে ভিতরে ভালোবাসলেও বাহিরে বাহিরে সেটা বুঝতে দিত না, সব সময় খারাপ ব্যবহার করত। আমি তবুও তার পিছু ছাড়িনি কখনো। মামির বিয়ের 3 বছরের মাথায় প্রথম ছেলে হয়েছিল। মামা মামি কি খুশি ছিল, সেই খুশি বেশি দিন টেকেনি। 20 দিনের মাথায় বাচ্চাটার কি যেন হয়ে মারা গিয়েছিল, সবাই খুব ভেঙে পড়েছিল। তারপর মামি আরও 3বার মা হয়েছিল, কিন্তু সন্তান ধরে রাখতে পারেননি। সৃষ্টিকর্তা মামির কোল খালি করে বাচ্চাগুলোকে নিয়ে গেছেন। এরপর থেকে মামি আর সন্তান সুখ পাননি। আমি শাড়ি পরে কুঁচিগুলো ঠিক করতে না পেরে মামিকে ডাক দেওয়ার সাথে সাথে মামি আমার রুমের দরজায় এসে বললেন, কি হয়েছে? আমি ঠোঁট উল্টে বললাম, মামি, শাড়ির কুচি খুব জ্বালাচ্ছে, আমি ঠিক করতে পারছি না। মামি এক গাল হেসে বলল, আমি ঠিক করে দিচ্ছি, তার জন্যই তো ডাকলাম। বুঝেছি, আমাকে কি কেউ প্রয়োজন ছাড়া ডাকে নাকি? না ডাকতেই যে চলে আসে, তাকে আর কিভাবে ডাকবো, কখন ডাকবো? আজ তো কেউ আমাকে একা থাকতেই দেয়নি, আমার কি এখন চলে যাওয়া উচিত? মা কি মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে? যেখানে মেয়েটা জেদি, রাগী, একগুঁয়ে স্বভাবের। আয় এদিকে আয়, কুচিটা ঠিক করিনি। শাড়িও তো ঠিক করে পরিসনি, আমি পরিয়ে দিচ্ছি। আমি এত সেজে গুজে তো যাচ্ছি, আমার সংসারটা টিকবে তো? আবির আমাকে মেনে নেবে তো? কোনো চিন্তা করিস না, শুধু কোনো কিছুতে হার মানবি না। তোর শাশুড়ি খুব ভালো মানুষ। তখন তার ফোন কল আর কথাবার্তা আমার খুব আজব লেগেছে, যে আমার সাথে যেমন করবে আমিও তার সাথে ঠিক সেরকমই করব। মামি মামি আমাকে পুরোপুরি তৈরি করে দিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। তোকে কি সুন্দর লাগছে দেখেছিস? বরকে নিজের দিকে আকৃষ্ট করতে মেয়েদের সেজে থাকতে হয়। বুঝলাম। মামি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তোর মামাকে বের হতে বলছি। মামি, ওই লাগেজটা ভালো করে রেখে দিয়েন। কে দিল সেটা তো জানতেই পারলাম না। আচ্ছা, রেখে দেব। আমি ভাবছি আবারও চোখের পানি ফেলে ফিরে আসতে হয় কিনা। আগেই এত নেতিবাচক কিছু ভাবিস না তো, যা, ভালো মন নিয়ে যা। মামি মামাকে ডাকতেই মামা বাহিরে গিয়ে নিজের বাইকটা বের করলেন। মামির থেকে বিদায় নিয়ে বের হব, তখন মামি হঠাৎ করে জড়িয়ে ধরলেন। আকস্মিকভাবে ঘটনায় আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি মানুষটার এত ভালোবাসা, নিজেকে ধরা দেওয়া কেমন যেন মেনে নিতে পারছি না। এত শক্ত প্রকৃতির মানুষ কেন বারবার ভালোবাসা জাহির করছে? মামিকে বাসায় একা রেখেই আমি আর মামা রওনা দিলাম।
বাসায় ফিরে মামিকে কল করে জানাবো বলেই বিদায় নিলাম। মামা বেশ দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। রাত হওয়ায় রাস্তাটা বেশ ফাঁকা। আমি মামার কাঁধে হাত রেখে চুপচাপ বসে আছি। নিজের স্বামীকে প্রথমবারের মতন সামনাসামনি দেখার জন্য একটা উত্তেজনা কাজ করছে। আমি যাওয়ার পরও বাড়িতে কি হবে সেটা বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি যে আমাকে নরম হওয়া যাবে না। আমাকে একদম চুপ থাকতে দেখে মামা বললেন, ও বাড়িতে যেতে ভয় লাগছে? হ্যাঁ মামা। আমার শাশুড়ির সাথে তোমার কি কথা হলো তখন? ওসব তোকে শুনতে হবে না, তুই ওখানে গিয়ে আগে কারোর সাথে খারাপ ব্যবহার করিস না মা। আমি আগে কারোর সাথে খারাপ ব্যবহার করি না মামা। কেউ কিছু বললে আজ আর জবাব দিবি না। বাড়িতে গিয়ে শাশুড়ির কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবি। হ্যাঁ, তখন হয়তো একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে, আমি মাপ চেয়ে নেব, সমস্যা নেই। তবে উনি যদি আবারও খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। একটু সহ্য করে নিস মা। চেষ্টা করব মামা। তবে আমার খুব ভয় লাগছে, ওনারা কি আমার সাথে ভালো ব্যবহার করবে? দেখি গিয়ে চল। আমিও আর কথা বাড়ালাম না, এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা করতে লাগলাম। মামা বাড়ির সামনে এসে বাইক থামালেন। মামা গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমার মার মুখটা এমন কাঁদো কাঁদো লাগছে কেন? মামা, আমার ভয় লাগছে। ধুর মেয়ে, কিচ্ছু হবে না, সাহস রাখ। মামা আমার মাথায় হাত বুলিয়ে কলিং বেল চাপলেন। মামা বেল বাজানোর সাথে সাথে দরজার ওপাশে শব্দ হলো। কেউ খুলতে চলে এসছে। মনে হচ্ছে ওপাশে কেউ তৈরি হয়েই ছিল দরজা খোলার জন্য। দরজার পাল্লা সরে গেল। দরজার ওপাশে আমার ননদের হাসি হাসি মুখের দেখা মিলল। আমাকে দেখেই বলে উঠল, চলে এসেছো? আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মামা বলেন, বেশি রাত হয়ে গেল মা? নিশিতা ওপাশ থেকে হেসে বলল, না না মামা, ভিতরে আসুন। মামা ভিতরের দিকে গেলে নিশিতা এবার আমার হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়ে বলল, তোমাকে কিন্তু দারুণ লাগছে, একদম নতুন বউ লাগছে। নিশিতার কথা যেন আমার মাথার উপর দিয়ে গেল। সকালের ব্যবহারের সাথে যেন আকাশ পাতাল পার্থক্য। সকালে সেই মানুষটার সাথে এখনকার মানুষের কোনো মিলই দেখছি না আমি তখনও থ মেরে দাঁড়িয়ে আছি। নিশিতার দিকে পলকহীন চোখে তাকিয়ে ভাবছি, মানুষের কত রং, তাই না? আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিশিতা বলে উঠল, এভাবেই দাঁড়িয়ে থাকবে, ভিতরে যাবে না? এসো এসো। নিশিতা এবারও আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। বাড়িতে যেন জমজমাট আয়োজন। বাসায় আম্মা আর নিশিতা ছাড়ার কয়েকজনও রয়েছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে একজন এসে আমার শাশুড়িকে ডেকে বললেন, আপা, তোর ছেলের বউ তো চলে এসেছে, দেখ লাল টুকটুকে বউ এসেছে বাসায়। আমার শাশুড়ি রুমে উঁকি দিয়ে দেখলাম মামা আর আম্মা কথা বলছেন। আমাকে চেয়ারে বসানো হলো। চারপাশে সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন, কিছুই বুঝতে পারছি না। আমাকে রেখে নিশিতা নিজের রুমে গিয়ে আবারও ফিরে এসে বলল, চলো আমার রুমে যাই। কিন্তু কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। কি করছো তোমরা? কিছুই করছি না আপাতত, তবে করব। এখন আমার রুমে চলো জলদি। নিশিতা আমাকে তার রুমে নিয়ে এসেছে অনেকক্ষণ আগে। আমাকে আবার প্রথম থেকে তৈরি করে দিচ্ছে। আর একটা নরম লাল টকটকা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হচ্ছে প্রথম থেকে। আগে শুধু হালকা লিপস্টিক দেওয়া থাকলেও এবারে যেন কিছুই বাদ গেল না। নিশিতার ছোট্ট একটা আয়না আমার সামনে ধরে বলল, দেখো তো কেমন লাগছে। আয়নাটায় নিজের মুখ ঠিক সামনে থেকে ধরায় পুরো মুখটা সেখানে দেখা যাচ্ছে। এর আগে কখনো আমাকে এরকম ভারী সাজে সাজানো হয়নি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগবে এটাও কখনো ভাবিনি। নিজের দিক থেকে নিজেই যেন চোখ ফেরাতে পারছি না। নিশিতা আমাকে চুপ থাকতে দেখে বলে উঠল, আমার ভাই আজ তোমার ওপর থেকে চোখই ফেরাতে পারবে না। একদম পরী লাগছে তোমাকে। বুঝতে পারছি না তুমি বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর করে সাজাতে পারি। আমি নিশিতার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা না বলে মামা কোথায় জিজ্ঞেস করলাম। নিশিতা পূর্বের মতোই একগাল হেসে বলল, মামা তো আমার সাথে দেখা করে কথা বলে চলে গিয়েছে। আমার সাথে দেখা না করে চলে গেল? তোমাকে তো সাজাচ্ছিলাম, তাই আর আসেনি। চিন্তা করো না, কাল ঠিক চলে আসবে। এখনো আমি কিছুই বুঝতে পারছি না। আবিরকেও বাড়িতে কোথাও দেখিনি আসার পর থেকে। এদিক ওদিক কয়েকবার খুঁজেও তাকে এক পলকের জন্যও দেখতে পাইনি আমি। নিশিতা আমাকে বসিয়ে রেখে বলল, দাঁড়াও, আম্মাকে ডেকে নিয়ে আসি। আম্মা তো তোমাকে এই সাজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব নিশিতা? আমি কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে, আবার এখন নিজে থেকে সাজিয়ে দিচ্ছ। আম্মাও নাকি দেখার জন্য অপেক্ষা করছে, আবার এদিকে আবিরকেও দেখছি না।
নিশিতা এক গাল হেসে বলল, এখন এসব ভুলে যাও, কি হচ্ছে সেটা শুধু দেখতে থাকো। আমি চাই বাইরের সবাইকে এখন বিদেয় করি, অনেক রাত হয়ে গেছে, তুমি এখানে বসো। নিশিতা, প্লিজ এরকম করো না, আমাকে সবকিছু জানতে হবে, আমি সবকিছু জানতে চাই। সকাল থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। বললাম তো এখন কিচ্ছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রুমে আর কেউ নেই, একাই বসে ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। হঠাৎ মনে পড়লো আসার পর আমি মামিকে কল করিনি। তাড়াতাড়ি করে ব্যাগটা থেকে ফোনটা বের করলাম। মামিকে কল দেওয়ার সাথে সাথে মামি কল রিসিভ করলো। কল রিসিভ করি বলে উঠলো, কে যেন যাওয়ার সময় বলে গেল ও বাড়িতে গিয়ে কল দেবে। সরি মামি, মানুষ এভাবেই ভুলে যায় তাই না? প্লিজ মামি, সরি। এ বাড়িতে আসার পর সবাই যা শুরু করে দিয়েছিল যে আমি সব ভুলেই গিয়েছিলাম। মনে হতেই আপনাকে কল দিয়েছি, একটুও দেরি করিনি, সত্যি। এখন মনে পড়ে আর কি হবে? মামি, আমি এখানে কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে চলে যেতে বলল, সন্ধ্যায় শাশুড়ি কল দিয়ে ডিভোর্সের কথা বলল, এখন আবার আমাকে নতুন বউ সাজানো হচ্ছে। আবিরকে এখনো দেখিনি, বাড়িতে বোধহয় নেই। চিন্তা করতে হবে না কিছু নিয়ে, তোর চিন্তার দিন শেষ। মানে চিন্তার দিন শেষ কেন? এখন সব কিছু ভালোই হবে। জানি না কি হবে। ও, মামা গিয়েছে? হ্যাঁ, তার থেকেই তো সব শুনলাম। তুই তো ভুলেই গিয়েছিস আমাকে। ভুলিনি মামি, খুব মনে রেখেছেন। আচ্ছা শোন, এখন থাক মা, আমরা কাল সকালেই চলে আসব। আমার চিন্তা হচ্ছে মামি। চিন্তার কিছু নেই। আচ্ছা রাখলাম। ঠিক আছে। ফোন রাখার সাথে সাথে নিশিতার আম্মা রুমে প্রবেশ করলো। আমার মুখোমুখি হতেই আমার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম, শাশুড়ির মুখোমুখি হতেই আমার লজ্জা লাগছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না, দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধীর মতন বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা থুতনিতে হাত দিয়ে আমার মুখ উঁচু করে বললেন, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা। কোনো কথা না। আম্মা, তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দিন। এখন সব ভুলে যাও তো মা, এসব কথা আর মনে রেখো না। আম্মা, আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমাকে প্লিজ ক্লিয়ার করে বলবেন আমার সাথে কি হচ্ছে এগুলো? তোমাকে আজ নতুন বউ হিসাবে আবার নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি, আমি তো নিজেই এসেছি। ওই একই তো হলো। তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, এজন্যই তো এসছো। এখন আর কোনো কথা না, যাও এখন সোজা ছাদে চলে যাবে। এখন ছাদে যেতে হবে? হ্যাঁ যেতে হবে। কিন্তু কেন? নিশিতা পাশ থেকে বলে উঠল, আমার ভাইয়া তার নতুন বইয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা নিজেই এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজে রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, যাও এবার একাই চলে যাও, ভাইয়া অনেকক্ষণ ধরে তার বইয়ের জন্য অপেক্ষা করছে। অল দ্য বেস্ট ভাবি। নিশিতা চলে গেলে আমি এক হাত দিয়ে শাড়ির কুঁচিগুলো ধরে সামান্য পরিমাণ উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতেই বুঝলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে। বেশ উঁচু লম্বা পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটি লেনিংয়ের হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেতেই তিনি আমার দিকে ফিরে তাকালেন। এক পা দু পা করে এগোচ্ছি আর আমার হৃদস্পন্দন বাড়ছে। আমাকে এগোতে দেখে সামনে দাঁড়ানো পুরুষটিও আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিনের হাজার হাজার মাইল দূরত্বকে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে, লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, কেমন আছো অনু? আমি চোখ তুলে চাইলাম, আমার চোখ টলমল করছে। এখনো বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নে কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না, কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির। এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে। যে নারী নিজের পুরুষের বুকে মাথা ঠাঁই পায় সেই নারী ভাগ্যবতী হয়। মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী বলে মনে হয়নি, আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন,
অনু, নিচে যাবে না? মাথা না তুলেই নরম স্বরে বললাম, আর একটু এভাবে থাকি। এই তোমার লজ্জা লাগছে না আজকেই যাকে দেখলে তাকে জড়িয়ে ধরে থাকতে? আমার বর, আমি জড়িয়ে ধরে রাখবো তাতে কার কি সমস্যা? আপনার সমস্যা হলে আমি সেটা দেখব না। আচ্ছা, তাই? জি। হঠাৎ ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বলুন তো? আবির হাসতে হাসতে বলে ওঠে, সেটা জানার জন্য রুমে যেতে হবে। আমার সুন্দরী বউকে আলোতে একটু দেখার জন্য মনটা আনচান করছে। 2 বছর খুব কম সময় না? বিয়ে করে বউয়ের টানে এতদিন আসেননি, আমিও এখন তাড়াতাড়ি রুমে যাব না। আবির 5 গোলা করে নিয়ে নিচে সিঁড়ির দিকে এগোতে লাগলো। আমি ভয়ে শক্ত করে 2 হাত দিয়ে তাকে ধরে রইলাম। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে আমাদের বাসর ঘর হয়েছে, এবার চোখ বন্ধ করো। ঘর সাজানো হয়েছে। বন্ধ করবে তুমি? আচ্ছা করছি। আমি যখন চোখ খুলবো তখন খুলবে, এর আগে চোখ খোলা যাবে না। ঠিক আছে। আচ্ছা। ভিতরে প্রবেশ করলো সে। আমি যতটুকু বুঝলাম ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গন্ধ পাচ্ছিলাম। আবির আমাকে আস্তে করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কান সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যেই আবারও বন্ধ করলো। তুমি কি আজীবনের জন্য আমার হবে? তুমি শুধু আমাকে একটু ভালোবেসো, আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার জীবনের সবটা জুড়ে তুমি থেকে যাও। তুমি আমার ব্যক্তিগত মানুষটা হয়ে যাও, যার অনুপস্থিতিতে সবকিছু শূন্য শূন্য লাগবে, যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে, যার মুখ আমার চোখ আর মুখ শীতল করবে, যার হাসি আমার হৃদয়ে বারবার প্রতিধ্বনিত হবে, যাকে ছাড়া আমার সবকিছু বিষাদের নীল রঙে ডুবে যাবে। আমি চোখ খুলে তাকিয়ে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিং আমার দিকে বাড়িয়ে রেখেছে। ভালোবাসি তোমাকে অনু, আমি একটুও ভালোবাসি না। না ভালোবাসো, অন্য কারো না হলেই হবে। মুচকি হেসে নিজের হাত তার দিকে এগিয়ে দিতেই রিংটা পরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো। বাচ্চাদের মতন আবদারের সুরে বলল, আর একবার জড়িয়ে ধরি। না, দূরে থাকুন। ওসব বলে যাও, বলি হৃদস্পন্দনের গতি বাড়িয়ে আরও একবার বুকে স্থান দিল। আবির দেশে আসার সময় আমার জন্য কি কি এনেছে সেসব দেখাচ্ছিল। হঠাৎ আমার সন্ধ্যায় সেই পার্সেলের কথা মনে পড়ল। আবিরকে জানানো উচিত বলে মনে হলো। বলে উঠলাম, আজ সন্ধ্যায় আমার নামে একটা পার্সেল এসেছিল, ইয়া বড় একটা লাগেজ ব্যাগ। যা যা সেখানে আছে সবগুলো দেখলেই মনে হবে বিয়ের জন্য পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কিছুই জানতে পারিনি আমি। প্রথমে মনে হয়েছিল এখান থেকে পাঠানো হয়েছে। আবির হো হো করে হেসে উঠল। সে বলল, এতক্ষণেও বুঝতে পারিনি ওগুলো কে পাঠিয়েছে? আবিরের হাসিতে কেমন যেন সন্দেহ হলো। তাকে জিজ্ঞেস করলাম, আপনি পাঠিয়েছেন? কিভাবে পাঠালেন? আমি তো ওগুলো পাঠাইনি। তবে আমার নিশু পাঠিয়েছে। মানে? মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে এখানে নিয়ে আসা হবে, তার জন্য প্রায় কয়েকদিন সময় লাগতো। তাই আম্মাকে নিষেধ করেছিলাম, কিন্তু আম্মা ওগুলো কিনেই তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না এসব। এত কিছু আমার জন্য কেন? কারণ আমার বউকে এরকম করে কেউ কখনো ভয় পাইয়ে দেয়নি, কিন্তু আম্মা তো আমাকে অপছন্দ করে। আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছি। কিভাবে বুঝলে? সকালে যখন আমার জন্য চা নিয়ে যাই তখন শুনেছিলাম আম্মার আর নিশিতার কথা বলছিল আমাকে নিয়ে, তোমাকে পছন্দ করে না এসব। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? এসবও প্ল্যান করা ছিল। আবির মুচকি হেসে বলল, হ্যাঁ, সব প্ল্যান করা। তুমি আমাকে কতটুকু চাও, আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছে ছিল। মানে আম্মা আমাকে অপছন্দ করে না, নিশিতাও না? কেউই তোমাকে অপছন্দ করে না অনু, সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু সন্ধ্যায় ডিভোর্সের কথাটা? তুমি যেন আমার টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কিনা সেটা দেখতে চাইছিল। জানো তো, একবার একজনকে হারিয়ে আমি একেবারে দিশেহারা হয়ে গেছিলাম। এবার আর তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করতে এত পরীক্ষা, আমি কি পাশ করেছি? তুমি আমার মন জিতে নিয়েছো। ভালোবাসলে বিশ্বাসটা রাখতে হয়। আমি দেখতে চেয়েছিলাম সবকিছুর বিনিময়ে হলেও আমাকে চাও কিনা। আপনাকেই চাই। আমি একটা ঘর চাই, সংসার চাই, সবার সাথে একটু ভালো থাকতে চাই। এই ছেড়ে যাওয়ার যুগে আমি আপনার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতে চাই আবির। আমি সব কিছু সাইডে ফেলে বললাম, আমার সংসারটা টিকলো তবে? সারাদিনে কত চিন্তায় ছিলাম, সংসার ভাঙার ভয়ে কত কান্না করেছি জানেন?
এরকম আর কখনো করবেন না প্লিজ। আবির জানিয়ে দিল আজ থেকে সে আমার, আর কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই। এই সংসার আমার, শুধুমাত্র আমার। এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার। আমাদের মৃত্যু ছাড়া যেন আমরা কখনোই আলাদা না হই। আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠুক। এই মানুষটা আজীবন আমাকেই ভালোবাসুক। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।